বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে জাংকুক। পরিবারের সবাই এখানে উপস্থিত। মিসেস জিন থমথমে মুখে মিস্টার আরামের পাশে বসে। চারিদিকে পিনপত্তর নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো তে। জাংকুক শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। জাংকুকের পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে জাংকুক কি বলতে চায় তা জানার জন্য। আয়ু আর তার পরিবার একপাশে বসে আছে। জাংকুক চারিদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করছি আমি। আয়ুকে বিয়ে করব না আমি। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। জাংকুকের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠল মিসেস জিন। বাজখাই গলায় বলল, এটা কেমন মস্করা জাংকুক? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছে বিয়ে করবে না? মস্করা হচ্ছে এখানে? প্রেস মিডিয়া সবাই জানে তুমি আয়ুকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি হবে। কাজী ডাকো সোগা। চিৎকার করে কথাগুলো বলেই হাঁপিয়ে উঠলো মিসেস জেন। জাংকুক ভাবলে সিন ভাবে ফোন স্ক্রল করে যাচ্ছে। সোগা অসহায় চোখে জাংকুকের দিকে তাকালো। জাংকুক সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হয়ে যাচ্ছে। আর প্লিজ কেউ মিসেস জিনের মতো এত লম্বা স্পিচ দিবেন না। স্বল্প সময়ে বুঝতেই তো পারছেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাংকুকের দিকে। আয়ু ভীতু চোখে জাংকুকের দিকে তাকালো। তের সেদিকে কোনো খেয়াল নেই। সে একমনে নুডলস খেয়ে যাচ্ছে। মিসেস জিন ক্রোধে ফেটে পড়লেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেকে টেনে দাঁড় করিয়ে হিসেস করে বললেন, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস এখানে? আমার ভাইকে খেয়ে শান্তি হয়নি তোর? এখন আবার আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে লাগছে না তোর? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চাই না এই বাড়িতে। জাংকুক চোয়াল শক্ত করে তাকিয়ে আছে মিসেস জিনের দিকে, কিন্তু মুখে কিছুই বলছে না সে। আর বাবা মা মুচকি হাসছে তের এই অবস্থা দেখে। তে নুডলসের বাটিটা সুগার হাতে দিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে খাবে না, শুধু ধরে দাঁড়াও। মিসেস জিনের হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল তে। তের নাক দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেল। জিন হালকা আর্তনাদ করতেই তে নিজের ঠোঁটে আঙুল চেপে হুশ বলতেই থেমে গেল সে। তে তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকলো, গার্ডস! সাথে সাথে 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল তের চারিদিকে। তে হুঙ্কার দিয়ে বলল, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডগুলোর সাথে সাথে সোফা সহ আয়ু আর তার পরিবারকে বাইরে ছুড়ে ফেললো। একজন মেয়ে গার্ড এসে মিসেস জিনকে ধরে তের থেকে দূরে সরিয়ে দিল। মিস্টার আরেন জাংকুকের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছে। জাংকুক বাইক রেসিং গেম খেলছে, সেটা মনোযোগ দিয়ে দেখছেও নেই। বাকির কোনো কিছুতে তাদের খুব একটা আগ্রহ নেই। সুগা ভয়ে কাঁপছে। জাংকুকের এমন হেয়ালি ব্যবহার দেখে তের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথে সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারল তে। সুগা আর্তনাদ করে বলল, কি করলেন ম্যাম? এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। মিসেস জিন তেকে কাছে চিবিয়ে না খেতে পেরে মিস্টার আরেনের দিকে কটমট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছো? আমাদের গার্ডদের ডাকো। এই মেয়েকে এখানেই মেরে পুঁতে দেবো আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে এই মিসেস জিনকে। জাংকুক চুপ করে বসে আছো কেন তুমি? পুলিশে কল করো। এই মেয়েকে এক্ষুনি জেলে ভরবো আমি। জাংকুক হালকা বিরক্তি চোখে তাকালো তের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়ে তাকে ভস্ম করতে ব্যস্ত। জাংকুক ইশারা করতে গার্ডগুলো মিসেস জিনকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস জিনকে ভিতরে নিয়ে যাও। মেয়ে গার্ডটা জাংকুকের কথা অনুযায়ী মিসেস জিনকে জোর করে ভিতরে নিয়ে গেল। জাংকুক মিস্টার আরেনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ছেলে আর ছেলের বউর রোমান্স দেখতে চাচ্ছ? মিস্টার আরেন চোখ রাঙিয়ে তাকালো জাংকুকের দিকে। মেকি রাগ দেখিয়ে বলল, বাবা হই তোমার অসভ্যের মতো কথা বলছো কেন? আমি তোমার মতো ম্যানার্সলেস নই। মিস্টার আরেন হনহন করে বেরিয়ে গেল। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সুগা এখনো নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে, যাবে নাকি থাকবে সেই দ্বিধায় ভুগছে। জাংকুক সুগাকে কিছু একটা টেক্সট করতেই সুগা নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। জাংকুক কয়েক কদম এগিয়ে তের সামনাসামনি দাঁড়ালো। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতে তে বাঁকা হাসলো। মনে মনে কপাল কুঁচকালেও উপরে স্বাভাবিক থাকলো জাংকুক। লুকিং সো হট বেবি। You also looking like a loser. Oh really? Yeah. Then meet me in my arms. I promise you, you will not say this again. অশ্লীল। জাংকুক নিজেদের দূরত্ব ঘুচিয়ে ফেলল। তেকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়। তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়ে গভীর। ভুলে গেলে নাকি তে? তে জাংকুককে সরানোর চেষ্টা করে বলল, সরে দাঁড়ান, কতবার বলবো এভাবে কাছে আসবেন না। আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক তো আপনি নিজেই শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি
কানাডা। লিভ মি। তোমাকে গর্ত থেকে বের করতেই এত আয়োজন কিম তাইয়াং। পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এই জীবনে তোমার পাওয়া হবে না। তোমাকে এখানেই থাকতে হবে আমার বন্ধুনি হয়ে। জাঙ্কুকের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। তে সেদিকে তাকিয়ে ক্রূর হাসল। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব। পৃথিবীতেই জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো। চিনেন তো আমাকে নাকি? জাঙ্কুক হাতের বাঁধন আরেকটু শক্ত করলো। তেকে নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। মন্থর গলায় তের মতো ফিসফিসিয়ে বলল, আপাতত জান্নাত ভ্রমণ করতে যাচ্ছি। ইউ ওয়ানা গো উইথ মি? তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরলো জাঙ্কুক। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে তেকে ছেড়ে দিল সে। তে খাপা বাঘিনীর মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাবলেশীনভাবে হাই তুলে আর মোড়া ভাঙতেই তে জাঙ্কুকের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি উপরে গলায় নিজের দাঁত বসিয়ে দিল। জাঙ্কুক বাধা দিল না, এমনকি নড়লও না। নিজের কাজ শেষ করে তে সরে আসলো। আইস করে সোফায় বসে জাঙ্কুকের গলার দিকে তাকিয়ে শয়তানি হাসি এসে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব। তাহলে এভাবেই বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইওর মিটিং। জাঙ্কুক টিস্যু দিয়ে গলার হালকা রক্ত মুছে ফেললো। তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন রক্তাক্ত আমি বারবার হতে চাই। সুগা এসে জাঙ্কুকের হাতে কিছু ডকুমেন্ট দিতেই জাঙ্কুক সাথে সাথে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। তে হতভম্ব হয়ে গেল জাঙ্কুকের এমন কাজে। জাঙ্কুক নিরীহ চোখে তের দিকে তাকালো। মাই ফোন ইকুয়াল টু ইওর পাসপোর্ট? হিসাব বরাবর তো তে? অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে তে। বিষণ্ণতার মরণবাণ বারবার আঘাত করছে তার বুকের ভিতর। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে তে, মিস্টার সোবিন শিকদারের একমাত্র আদরের মেয়ে। তের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকে তের বাবা তেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজে দ্বিতীয় বিয়ের কথা কখনো চিন্তা করেননি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। মিসেস জিন চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছেন ভাইকে বিয়ে করাতে, কিন্তু মিস্টার সোবিন শিকদার কখনোই তার কথায় পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব আর আমার তে একা হয়ে যাবে, তা আমি কখনো মানতে পারবো না। এই সংসার ইয়নজনের ছিল আর ইয়নজনেরই থাকবে। বিয়ে নিয়ে এটাই যেন এ বাড়িতে তোমার শেষ কথা হয়। তের সামনে কখনো এ ব্যাপারে কোনো কথা বলবে না জিন। তখন থেকেই তের পর ক্ষোভ তৈরি হয় মিসেস জিন চৌধুরীর। তের মা মিসেস ইয়নজন মারা যাওয়ার পর মিসেস জিন চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। মিস্টার আর এম চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদশা দেন সোবিন শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে তা সে কোনোভাবেই মানতে পারেননি। তাই মিস্টার আর এম চৌধুরী বাধ্য হয়ে তে মঞ্জিলে থেকে যান। জাঙ্কুক তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি, সে কানাডা হোস্টেল থেকে পড়াশোনা করত। ওখান থেকে গ্রাজুয়েশন শেষ করে আসবে সে জানায়। তে যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন জাঙ্কুক প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও তে যায়নি। জাঙ্কুকের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। মিসেস জিন চৌধুরী তেকে জাঙ্কুকের থেকে অনেক দূরে থাকতে বলেছে। তাই তে জাঙ্কুকের থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে চলতো। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় তেকে খুব একটা সময় দিতে পারতো না সোবিন শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। সোবিন শিকদার নিজের বোনের কাছে তের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা চিন্তামুক্ত হয়েছিল, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তা সে ঘুণাক্ষরেও জানতে পায়নি। মিসেস জিন চৌধুরী তেকে সারাক্ষণ লাঞ্ছনা গঞ্জনা করতেই থাকতো। সারাক্ষণ চুপচাপ থাকা আরো বেশি চুপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। জাঙ্কুক দেশে আসার পরে সোবিন শিকদারের সাথে বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। সোবিন শিকদারও হাসি মুখে হাতে কলমে জাঙ্কুককে সবকিছু শেখাচ্ছিলেন। জাঙ্কুক বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে তে একদিনও তার সামনে আসেনি। প্রথম প্রথম অবাক লাগলো জাঙ্কুক কতটা পাত্তা দেয়নি। জাঙ্কুক বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয় তের সাথে। সেদিন পার্টি ক্লাব থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় জাঙ্কুকের। বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চেপে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢোকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারোর মোহনীয় গলা শুনে পা থমকে গেল জাঙ্কুকের। কান খাড়া করে শুনতেই বুঝতে পারলো কণ্ঠটা ছাদ থেকে আসছে। জাঙ্কুক এগিয়ে গেল ছাদের দিকে। তে ছাদের চিকন রেলিং এর উপর বসে একমনে গাইছিল, কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে রাত তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নেতে আবার, রে মনোদাসী একা ফেলে পালাবি কোথায়, ও রে পরবাসী, ওরে বন্ধু আমার
পর্যন্ত কাজ করা বন্ধ করে দিল। কয়েকটা শুকনো ঢোক গিলে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদনগরের রাজকুমারী ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। জাঙ্কুকের মনে হলো এটা একটা বারবি ডল। কুকরানো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের উপর উড়ে আসছে বারবার। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। তেজ চোখগুলো ঠিক বারবি ডলের মতো। হালকা পাতলা গড়নের মেয়েটিকে জাঙ্কুকের কাছে একটি আদরের বাচ্চার মতো মনে হলো। তের কণ্ঠে এমন বিষাদ শুনে কপাল কুঁচকে গেল জাঙ্কুকের। মেয়েটাকে তা নিয়ে সে যথেষ্ট সন্দেহান। হঠাৎ করে নিজের ঘর থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। দ্রুত পায়ে এগিয়ে গেল তের দিকে। তে তখনও জাঙ্কুকের উপস্থিতি টের পায়নি। জাঙ্কুক এক ঝটকায় তেকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে তে ধাক্কা খেলো জাঙ্কুকের শক্ত বুকে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? জাঙ্কুকের কঠোর কণ্ঠস্বর মোটেও বিচলিত করলো না তেকে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় জবাব দিল, আমি তে মঞ্জিলের তে। শক্ত দৃষ্টি নরম হলো জাঙ্কুকের। অবাক চোখে তাকিয়ে রইল তের দিকে। তে পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়লো। পিছনে না তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার জিওন জাঙ্কুক। আর ছোঁয়ার ভুল তো একেবারেই নয়। আই হেট আনএক্সপেক্টেড টাচ। জাঙ্কুক হাঁ করে তাকিয়ে রইল তেজ যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? আনএক্সপেক্টেড টাচ? এত তেজ? বাঁকা হাসলো জাঙ্কুক। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তার হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুতই ঘটে গেল তে আর জাঙ্কুকের জীবনে। জাঙ্কুক তেকে মনে মনে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করেনি। তবে সবিন শিকদার ঠিকই বুঝতে পেরেছিলেন ভাগিনার মনের কথা। জাঙ্কুক তার মেয়ের অমর্যাদা কখনো করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। জাঙ্কুকে জিজ্ঞাসা করতে জাঙ্কুক অকপটে স্বীকার করেও নিল। সবিন শিকদার ভাবলো তার ঝুঁকিপূর্ণ জীবনে তেকে জাঙ্কুকের মতো কারোর কাছে দিয়ে যেতে পারলে মোটেও শান্তি পাবেন তিনি। ততদিনে তের এসএসসি দেওয়া হয়ে গেছে। তবে 18 বছর হওয়ার আগে বিয়েটা দেওয়ার সম্মতি দিলেন না সে। মিসেস জিন চৌধুরী ভাইয়ের দেওয়া প্রস্তাবের সাথে সাথে লিখে নিলেন, ছেলে একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অঢেল ধন সম্পত্তির মালিক তো তার ছেলেই হবে। তেকে সরানো চুটকির ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্কে না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেললেন মিসেস জিন চৌধুরী। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারিদিকে গাছপালা দুলে তুলে উঠছে। বারান্দায় বসে এক মনে সামনে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে তে। কৃষ্ণচূড়া ফুল গাছটি নতুন সাজে সেজেছে। সেদিকে মুখ্য হয়ে তাকিয়ে আছে তে। মেয়েকে একখানে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়লো সবিন শিকদার। দরজায় নক করতে তে সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো সে। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু? ভিতরে এসো। মুচকি হেসে ভিতরে আসতে আসতে মিস্টার সবিন চৌধুরী বলল, কি করছিলে মা? এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? তে বাবার কথার প্রত্যুত্তর করলো না। রুমে এসে সোফায় বসলো। সবিন শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়ালই করেনি, করার সময়ই পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়না ছুরি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে তের মুখের দিকে তাকিয়ে রইল মিস্টার সবিন শিকদার। মেয়েটা আগের থেকে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল সবিন শিকদার। মেয়েটার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তে মলিন হাসলো, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু। তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় না। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। সবিন শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলে মেয়ের কাছে আসে না? অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি? আসতেই পারো আব্বু, তবে গল্পের পাট আমাদের অনেক আগে চুকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে? না মা, তুমি বলো তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। সবিন শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইতস্তত করছে। মেয়ে এখনো ছোট, তার উপর জাঙ্কুককে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। তে তার দিকে তাকিয়ে হালকা এসে বলল, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশায় আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিয়ে যেতে। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বুঝো না মা। তে একধানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করার গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনই নেবে আব্বু। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন জায়গা। এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা। তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে। তাই নিজেকে শক্ত করো। নিজেকে ঠিক এতটা কঠোর করো যাতে কেউ শত আঘাতেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেওয়া যাবে না। বুঝতে পেরেছো আমার কথা? তে তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সবিন শিকদার মুচকি হাসলেন। কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে তের হাতে দিলেন।
এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল রাখা আছে। তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গার হদিশ তুমি বাদে আর একজন শুধু জানে। সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো আমি তোমার বিয়ে জাঙ্কুকের সাথে ঠিক করেছি। সোবিন শিকদারের কথা শুনে চমকে উঠল তে। মেয়ের মুখ দেখেই হেসে উঠলেন সোবিন শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, জাঙ্কুক খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে। দেখো, তোমরা আমার ঠিক দুটো হাতের মতো। জাঙ্কুক আমার রাজনীতির দিকটা সামলাবে আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত সবকিছু জাঙ্কুকই দেখবে। সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর একটু ভরসা রেখো মা, ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে তে ভাবনায় পড়ে গেল। মিসেস জিন চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নেবে না। এক সপ্তাহের মাথায় হুজুর ডেকে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে গেল। মিসেস জিন চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। তের প্রতি মেকি ভালোবাসা দেখিয়েছে খুব। তে শুধু তাচ্ছিল্যের হাসি এসেছে। তের মতো জাঙ্কুকও ছিল নির্লিপ্ত। তার কথা মতো বাইরে কাউকে তাদের বিয়ে নিয়ে কিছু জানানো হয়নি। তেরও এতে কোনো মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ না করে কেউ বিয়ের আসরে বসতে পারে তা তেকে না দেখলেই বুঝতেই পারতো না জাঙ্কুক। সেও ট্রেডমিল থেকে নেমে এসেছে এখানে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলেছে দুজন। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতেই তে নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে। আসছে সারাদিন ঘুম। জাঙ্কুক নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা তের রুমে গেল। তে ততক্ষণে গভীর ঘুমে। ঘুমন্ত তেকে কোলে করে নিজের রুমে নিয়ে এলো জাঙ্কুক। তের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। পালকি করে নেওয়ার অপশন নেই আপাতত, তাই কোলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাচ, সো বি কমফোর্ট ডিয়ার। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল জাঙ্কুকের বাহুতে। জাঙ্কুক তা দেখে বাঁকা হাসলো। নিজের রুমে ঢুকে তেকে বেডে নামিয়ে দিয়ে তের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও সম্ভব? তে কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। জাঙ্কুকও মুচকি হেসে তের পাশে শুয়ে তের কানে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেকদিন তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে তে? ভয় পেও না। তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য একদম তৈরি। এতদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করে করি, কি বলো? তে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সেই কবেই তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেম প্রকাশ হওয়ার ভয়ে তো তার থেকে নিজেকে এত দূরে। জাঙ্কুক এক হাতে তের কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো। তের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে আস্তে বলল, ঘুমাও। আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমুও খেতে পারি। আমাকে কিপটে ভেবো না, বর হিসেবে আমার মন অনেক বড়। বলতে বলতেই তের সারা মুখে চুমু খেয়ে ফেললো জাঙ্কুক। না, প্রমাণ দিয়ে দিলাম। তে হা করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। মনে মনে বিড়বিড় করলো, অসভ্য।